This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. শুরু করছি বাংলা জানতে চায়ের সঙ্গে লাইভ ঋতব্রত। এখনো পর্যন্ত গত কয়েক মাসে সবচেয়ে চর্চিত বিষয় আরজিকর। এই বিষয়ে কোনো সন্দেহ নেই, গোটা বাংলার প্রতিটি মানুষ, গোটা দেশ এবং দেশের বাইরেও যারা রয়েছেন তারা তাকিয়ে রয়েছেন আরজিকরের ঘটনায় কে বা কারা দোষী সাব্যস্ত হয়, আরজিকরের ঘটনায় কি ব্যবস্থা নেওয়া হয়, আরজিকরের ঘটনার তদন্ত কিভাবে হয়। এদিকে আমাদের সবার চোখ আছে, সেটাই স্বাভাবিক। তার কারণ আমরা আমাদের বাড়ির মেয়েকে তার কর্মস্থলে নিরাপত্তা দিতে পারিনি। কেউ অথবা অনেকে যে ঘটনা ঘটিয়েছে তা জঘন্য বলার অপেক্ষা রাখে না, কিন্তু এরই মধ্যে বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনকি কয়েক যুগ আগে ধনঞ্জয়ের মামলার কথা, অর্থাৎ হেতাল পারেকের সেই মর্মান্তিক পরিণতিতে দোষী সাব্যস্ত হয়েছিলেন ধনঞ্জয় চট্টোপাধ্যায়, তার কথাও বারবার উচ্চারিত হচ্ছে। অনেকে বলছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে সঞ্জয় রায়, যাকে গ্রেফতার করা হয়েছে, যে অভিযুক্ত, সে একা নয়। আবার অনেকে বলছেন এই সবই বানানো এবং প্রাণান্তকর চেষ্টা করবে সঞ্জয় রায় এখন নিজেকে বাঁচানোর, আর সেই জন্য সে অন্য নাম বলছে। কিন্তু আজকে গোটা মহানগর সাক্ষী থাকলো আরও একটি ঘটনার। আমরা প্রথমেই এক ঝলকে দেখে নেব সঞ্জয় রায় আজকে কি বলেছেন আদালত চত্বরে। শুরু হয়ে গেল আরজিকরে ধর্ষণ এবং খুনের মামলায় চার্জ গঠন, এবং শুধু তাই নয়, আজ থেকে শুরু হয়ে গেল সাক্ষীদান পর্ব। এবং এই সাক্ষী দিতে গিয়ে আমরা দেখলাম যে প্রথমেই, অর্থাৎ সিবিআই যে তালিকা দিয়েছিল, সেই তালিকায়, সিবিআইয়ের দেওয়া তালিকায় প্রথম যে নামটি ছিল সেটা হচ্ছে নির্যাতিতার বাবা। তিনি আজকে যেমন সাক্ষী দিয়েছেন একজন প্রাক্তন পৌর প্রতিনিধিও। এখন যে সময় সঞ্জয় রায়কে বার করে নিয়ে আসা হচ্ছিল, সেই সময় তিনি বিস্ফোরক মন্তব্য পর্যন্ত করেছে যে তাকে ফাঁসানো হচ্ছে পরিকল্পিতভাবে, তিনি এই ঘটনার সাথে কোনো রকম যুক্ত নয়, এমনটাও দাবি করা হয়েছে। আমি নাম বলে দিচ্ছি, নিজেরা সাজিদ করে আমাকে ফাঁসিয়েছে, সব কিছু সঞ্জয় রায় আজকে বিনীত গোয়েলের নাম নিচ্ছে, যেহেতু সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে, দীর্ঘদিন কাস্টাডিতে আছেন। আমার ধারণা বা আমার এটা দৃঢ় বিশ্বাস বলতে পারেন, বিনীত গোয়েলকে যদি কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেশন করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়েরও নাম বেরোবে। যে সময় তাকে বার করে নিয়ে আসা হয়েছিল একেবারে কোর্ট লকআপ থেকে সোজা যখন জেলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ছিল, এই রকম আরও একবার বিস্ফোরক অভিযোগ। এবং তিনি আজকে বিচারকের কাছে তার বক্তব্য তুলে ধরার জন্য জানিয়েছিলেন, যদিও তাকে নির্ধারিত যে দিন বা যে সময় তাকে বলতে বলা হবে, অবশ্যই সেই দিনে তিনি বলতে পারবেন। চিত্র সাংবাদিক সুব্রতর সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, 8+ নিউজ, কলকাতা। প্রশ্ন আছে, অনেকগুলো প্রশ্ন আছে। বাংলা জানতে চাইতে আমরা আলোচনা করব অবশ্যই সেই সব প্রশ্নগুলো নিয়ে। তার কারণ সঞ্জয় রায়, তার যা বক্তব্য আপনারা নিজে শুনলেন, পুলিশ কমিশনার, অর্থাৎ সেই সময়কার তদন্তীন পুলিশ কমিশনার এবং ডিসি সেন্ট্রালের কথা বলছেন, এসবই কি প্রাণান্তকর চেষ্টা? আর তাই বাংলা জানতে চাইতে আজকে আমাদের প্রথম প্রশ্ন, যে কোথাও কারোর নাম কি, কার নাম কারা বলতে দিচ্ছে না সঞ্জয়কে, অর্থাৎ কারুর নাম কি চাপার চেষ্টা করা হচ্ছে? 1, 2, অপরাধীরা সবসময় বাঁচার চেষ্টা করে, তাই অপরাধী বা যিনি অভিযুক্ত তিনি কি প্রাণান্তকর চেষ্টা করছেন, অর্থাৎ অভিযুক্ত প্রাণান্তকর চেষ্টা করছেন, নাকি কোনো প্রভাবশালীকে গোপন করা হচ্ছে? এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিযুক্ত বাঁচার প্রাণান্তকর চেষ্টা করছেন, নাকি এর পেছনে প্রভাবশালী কাউকে
গোপন করার ষড়যন্ত্র রয়েছে। আরজিকর কাণ্ডে বিরোধীরা কি নীরবই থাকবে? এই প্রশ্ন শুনে অনেকেই ক্ষেপে যেতে পারেন, কিন্তু বাম থেকে কংগ্রেস থেকে ভারতীয় জনতা পার্টি সত্যি কি তারা আরজিকরের সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নেমেছে সেভাবে নামতে পারলো? এইসবেরই চুলচেরা বিচার করব। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর শতরূপা, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র ডক্টর শতরূপা। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী সৌম্য শুভ্র রায় এবং আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ দাস, ডক্টর বিশ্বজিৎ দাস, রাজনৈতিক বিশ্লেষক, তিনি রয়েছেন আমাদের সঙ্গে। আমরা প্রথমেই চলে যাব সৌম্য শুভ্র রায়ের কাছে, তার কারণ তিনি আইনজীবী এবং তার আরও একটা পরিচয় আছে, সুপ্রিম কোর্টেও তাকে আমরা এই মামলায় দেখেছি, তিনি এই মামলার অন্যতম একজন মামলাকারীও বটে। আমি সৌম্য শুভ্র রায়, আমি আপনাকে জিজ্ঞেস করব যে আজকে যেখানে বসে আমরা রয়েছি এবং যে সময়টায় বসে রয়েছি, যে আজ থেকে বেশ কয়েক মাস আগে ঘটে গেছে জঘন্য অপরাধ, এখন ট্রায়াল শুরু হয়েছে। আমরা জানি ভারতীয় বিচার ব্যবস্থায় এটাই মাহাত্ম্য যে একজন নিরপরাধ যেন শাস্তি না পায়। সেই জন্যে কোথাও কোথাও অভিযুক্ত একটা দীর্ঘক্ষণ সময় ধরে তিনি কতটা সত্যি ঘটনা ঘটিয়েছেন নাকি এবং তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকে। কিন্তু আজকে আমি একবারের জন্যও বলবো না যে যার নামে অভিযোগ আছেন তিনি ধোয়া তুলসী পাতা, কারণ সেটা তদন্ত হবে, সেটা মহামান্য কোর্ট বলবে। কিন্তু এটুকু কি আমরা প্রশ্ন তুলতে পারি, অ্যাংলো স্যাক্সন ল বা ভারতীয় যে বিচার বিধি রয়েছে সেখানে আত্মপক্ষ সমর্থনের সুযোগ আছে, তা সত্ত্বেও অভিযোগ কেন বারবার প্রাণান্তকর প্রচেষ্টায় রয়েছে এবং আমাদের বলছে যে তাকে কিছু বলতে দেওয়া হচ্ছে না? এবং আজকে তিনি যে অভিযোগ করেছেন সে তো সাংঘাতিক। দেখুন, প্রথমত যে জিনিসটা হচ্ছে কি সব থেকে ইম্পর্টেন্ট, যে একটা জিনিস দেখবেন আগের দিন পর্যন্ত, অর্থাৎ শিয়ালদা কোর্টে আগের দিন হিয়ারিং পর্যন্ত সঞ্জয় রায়কে নিয়ে যাওয়া হয়েছে একটা খালি প্রিজন ভ্যানে। আজকে যখন তাকে লাস্ট দিনকার উনি কোর্ট থেকে বেরোনোর সময় প্রিজন ভ্যানে বলেছিলেন যে আমাকে ফাঁসানো হয়েছে, আরও অনেকে এখানে জড়িত আছে, তখন নানাভাবে চিৎকার করে প্রিজন ভ্যান বাজিয়ে ওখান থেকে গাড়িটিকে নিয়ে চলে যাওয়া হয়। আজকে যখন শিয়ালদা কোর্টে প্রিজন ভ্যানটিকে আনা হয় এবং নিয়ে যাওয়া হয়, আমি দায়িত্ব নিয়ে বলছি, সে সময় আমি প্রেজেন্ট ছিলাম, দুখানা পুলিশের গাড়ি দিয়ে প্রোটেকশনে নিয়ে যেতে এবং নিয়ে আসতে হলো ক্যালকাটা পুলিশকে। আপনি ছিলেন তো তখন? আমি সেখানে তখন প্রেজেন্ট ছিলাম, আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি। পুলিশ প্রোটেকশনে তাকে প্রিজন ভ্যানে করে নিয়ে আসা হয়েছে এবং নিয়ে যাওয়া হয়েছে। তো গত দিন পর্যন্ত, গত হিয়ারিং ডেট পর্যন্ত যে মানুষটাকে অতিরিক্ত প্রোটেকশন দিয়ে আনার প্রয়োজন হলো না, সিমিলার সেই মামলাতে সাক্ষী শুরু হচ্ছে যখন ইনভেস্টিগেশনের সময় প্রোটেকশনের দরকার ছিল না, এখন এভিডেন্সের স্টেজে দাঁড়িয়ে তাকে প্রোটেকশন দেওয়ার প্রয়োজন কি পড়ছে? অর্থাৎ ও কি কিছু বলে দেবে যার ফলে আরও কোনো নাম বেরিয়ে আসবে, সেই কারণেই কি অতিরিক্ত প্রোটেকশন? এইখানটা সব থেকে বড় এই মুহূর্তে সন্দেহের জায়গা, যেটা আজকে তৈরি হয়েছে। এছাড়া যদি দেখেন যে কোনো ক্রিমিনালের ক্ষেত্রে, যে কোনো ক্রাইম করে, সে প্রথমেতেই যেটা চায়, যে প্রথম থেকেই একটা কনসেপ্ট থাকে যে শুরু থেকেই বলবে আমি নির্দোষ, আমি কিছু করিনি। অদ্ভুতভাবে এই ইনসিডেন্টের 3 মাস পর্যন্ত, যতক্ষণ না চার্জ ফ্রেম হলো এবং এভিডেন্স স্টেজে গেল, ততক্ষণ পর্যন্ত এই অভিযুক্ত টোটালি চুপ ছিলেন। কিন্তু যখন দেখলেন চার্জ ফ্রেম হয়ে গেছে, এবার ট্রায়ালের দিকে চলে যাচ্ছে, উনি বুঝে গেলেন যে ওনাকে হয়তো পিছনেতে কেউ, যারা বলেছিল যে তোমাকে আমরা বাঁচিয়ে নেব, চুপ করে থাকো, তারা ওকে স্কেপগোট করে সামনে দাঁড় করিয়ে এখন তাকেই ট্রায়ালের মধ্যে ফেলে দিচ্ছেন। অর্থাৎ আরও যারা এখানে অভিযুক্ত আছে বা অরিজিনালি দোষী যারা আছেন, যারা এখন আইনের আওতার বাইরে, তাদের হয়তো ধরিয়ে দেওয়ার জন্যই বা কোনো কারণেতেই ভয় পেয়ে এই সঞ্জয় রায় এরকম চিৎকার করে উঠছে। সুতরাং এখানে হিউজ চান্স আছে যে এই ঘটনার পেছনেতে আরও কিছু মাথা ছিল যারা হয়তো এখনও ইনভেস্টিগেশনের বাইরে আছে। অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। আমাদের এখানে সৌম্য শুভ্র রয়েছেন, সৌম্য শুভ্র রায়, আইনজীবী, বিশিষ্ট আইনজীবী। আমি এ বিষয়ে আরও কিছু প্রশ্ন উত্থাপন অবশ্যই করব, এমনকি সিবিআইয়ের তদন্তের গতি প্রকৃতি নিয়েও কিছু প্রশ্ন ইতিমধ্যেই আসতে শুরু করেছে। আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আমি একবার ডক্টর শতরূপার কাছে যাব। শতরূপা, কোথাও কি আপনার মনে হচ্ছে যে
আমি রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে নয়, বাংলার একজন মেয়ে হিসেবে কোথাও কি মনে হচ্ছে যে ভারত সরকারের বা স্বরাষ্ট্র দফতরের বা ভারতীয় জনতা পার্টি যারা কেন্দ্রে এই মুহূর্তে ক্ষমতায় আছে, এনডিএ সরকারে যতটা করার কথা ছিল এই কেসে ততটা করছে না? না, এক মুহূর্তের জন্য সেটা মনে হচ্ছে না। এত বড় ঘটনা যেখানে একজন কর্মরত ফিমেল ডাক্তার রাজ্যের মানে রাজ্য সরকারের হাসপাতালে ডিউরিং ডিউটি আওয়ার্স এইরকমভাবে নৃশংসভাবে রেপ এবং খুন হয়েছে, এইটা মানে কোর্ট যখন থেকে সিবিআই দিয়েছে তখন থেকে তোমার মনে থাকবে ঋতব্রত, স্বরাষ্ট্র দপ্তর থেকে 3খানা নোটিফিকেশন এসেছিল যে 2 ঘন্টা অন্তর অন্তর যেন আপডেট তারা পান। সেই জন্য ফার্স্ট ইন্টারফিয়ারেন্স কিন্তু মানে বা সুপারভিশন কিন্তু হোম মিনিস্ট্রি করেছে, স্বরাষ্ট্র দপ্তর থেকে করা হয়েছে। বাকি তুমি যদি দেখো যে আমি এতদিন ধরে, আজকে তৃণমূলের কেউ নেই, কিন্তু আমরা যখনই বসি তখনই আমায় শুনতে হয় যে আরে সিবিআই তো চালাচ্ছে এই স্বরাষ্ট্র দপ্তর। তো এটা নিয়ে আমি তর্কের মধ্যে ঢুকছি না, কিন্তু দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট দ্য ফ্যাক্ট যে সিবিআই ডেফিনেটলি রিপোর্ট করে, সংশ্লিষ্ট একদম 3 জনকে রিপোর্ট করে। তো সেজন্য একদম হাইয়েস্ট লেভেল থেকে এটা মনিটর করা হচ্ছে। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া যখন সুমোটো ইনভেস্টিগেশন দেখতে চাইলেন, তো সেখানে একেবারেই যে সরকার নির্লিপ্ত হয়ে আছে এটা বলাটা ভুল। হ্যাঁ, মানুষ হিসেবে এরম একটা সেন্টিমেন্টাল ইমোশনাল একটা ঘটনা যেখানে শুধু পশ্চিমবঙ্গের মানুষ নয়, দেশের মানুষ, বিদেশের লোকজন এটা নিয়ে এত তোলপাড় করছে। একটা চাহিদা ছিল বাবা মার তরফ থেকে, জুনিয়র ডাক্তারদের তরফ থেকে, যে মাননীয় প্রথমে হেলথ মিনিস্টার আগে এসেছিলেন, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী, এই উপমহাদেশের সম্ভবত এই উপমহাদেশের দ্বিতীয় সর্বশক্তিশালী পুরুষ তিনি, আমি উপমহাদেশ বলবো। আমরা সবাই কিন্তু আশা করেছিলাম যে তিনি হয়তো দেখা করবেন, কিন্তু কোথাও কি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ভয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পিছিয়ে গেলেন? জোট ধর্ম এবং তুমি নিজেই বলছো যে দ্বিতীয় সবচেয়ে শক্তিশালী পুরুষ, সবচেয়ে পাওয়ারফুল ম্যান। তো আমি এটা নিয়ে তোমার সঙ্গে আমি এই নিয়ে তর্ক করতে রাজি নই, তবে এটা একটু লেট আস গেট সিরিয়াস। এখানে আমার মনে হয় না যে মমতা ব্যানার্জির ভয় বা কিছু। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমি জানি না আমি কেন উনি আসেননি, কেন উনি দেখা করতে, সবার মতন আমরাও সকলেই আশা করেছিলাম যে হয়তো আসবেন। আমার যেটা মনে হয়, তার মানে আমি যতটা ওনার সঙ্গে কাজ করে আমি যতটা ওনাকে বুঝেছি, যে উনি যখন দেখছেন যে দেশের সর্বোচ্চ আদালত এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া নিজে হিয়ারিংয়ে বসেছেন, সেখানে আবার স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন, এসে কোনো মন্তব্য করবেন, সেই নিয়ে আবার আপনি বলছেন দায়িত্বপূর্ণ মানুষ হিসেবে তিনি চাননি, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি এই বিষয়টিতে, যেহেতু বিচারাধীন বিষয়, তদন্ত চলছে। দেখো ঋতব্রত, এমন একটা জায়গায় উনি আছেন, ওনারা নিজস্ব কোনো সত্তা আছে বলে আমি মনে করি না। উনি যখনই কথা বলেন, যাই বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বলেন। এবং আমি এও বলবো যে বিজেপির এক্স প্রেসিডেন্ট বলেও উনি অনেক কথা, মানে ওই সত্তাটাই এখন আর ওনার নেই। সেই জন্য উনি যেখানেই যান, যাই কথা বলেন, আমার মনে হয় এটা একেবারে স্বরাষ্ট্র মন্ত্রক ডাইরেক্টলি কথা বলছেন। তো আই থিঙ্ক সেই জন্য উনি হি রিজার্ভড হিজ স্ট্যান্ড। হয়তো উনি গিয়ে এ নিয়ে কথা বলতে চাননি, কিন্তু উনি সমস্ত দিক থেকে সার্বিকভাবে, আমরা বিজেপির তরফ থেকে বহুবার বলেছি, আমরা সার্বিকভাবে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সঙ্গে আছি। যদিও ওনারা চাইছেন না যে রাজনীতিকরণ করতে, যে কারণে আমরা সেপারেট মঞ্চ থেকে বারবার বলেছি যে হ্যাঁ, বিচার তো আমরা সবাই চাই, কি ওরা বিচার চায়, ওরা বলেছে আমাদের চেয়ার চাই না, কিন্তু চেয়ার আমাদের চাই। আমরা মনে করছি যে মমতা ব্যানার্জি যতদিন নবান্নে বসে আছেন, যতদিন উনি মুখ্যমন্ত্রী আছেন, কংগ্রেস আসবে না, এর থেকে ভালো আর কাউকে ফ্র্যাঞ্চাইজ। আমায় ইন্টারাপ্ট করো না প্লিজ, আমাকে শেষ করতে দাও। সব ব্যাপারে লাইট কমেন্টস গুলো ভালো লাগে না, ডেফিনেটলি লাইট কমেন্ট। এখন এরকম সিরিয়াস ঘটনা ডেফিনেটলি লাইট কমেন্ট। আমরা মনে করি যে জাস্টিস চাইবার জন্য মুখ্যমন্ত্রীর কাছে জাস্টিস চাওয়ার কোনো জায়গা নেই, কারণ মুখ্যমন্ত্রী নিজেই এটার জন্য দায়ী। এক্ষুনি সৌম্যশুভ্র বললেন খুব সুন্দর করে যে যে নামগুলো বেরোবে, সেই নাম আই উইল নট বি সারপ্রাইজড। বিনীত গোয়েল অলরেডি নামটা বেরিয়েছে, আরও নাম বেরোতে
মুখ্যমন্ত্রীর নাম না বেরিয়ে যায়। আমি একবার আমাকে যেতেই হবে ডক্টর বিশ্বজিৎ দাসের কাছে। অধ্যাপক দাস, তাকে আমি অবশ্যই রাজনৈতিক বিশ্লেষক হিসেবে যে প্রশ্নটা করব, সিবিআই যত ট্রায়াল গড়াবে, সিবিআইয়ের তদন্ত নিয়ে যত মানুষের চোখে, মানুষের তো বিরাট প্রত্যাশা আছে, মানুষ যখন দেখবেন সেই তদন্তের পুঙ্খানুপুঙ্খ তারা বুঝতে পারছেন না। এবং এই যে সঞ্জয় রায়, আমি একবারও বলছি না যে এই অভিযুক্ত তিনি ধোয়া তুলসী পাতা, কিন্তু তিনি এই যে বারবার করে চেঁচিয়ে বলছেন যে তাকে বলতে দেওয়া হচ্ছে না, বিভিন্ন নামের কথা উত্থাপন করছেন, এবং সিবিআই তদন্তে এখনো পর্যন্ত এমন কিছু বেরিয়ে আসেনি যা কলকাতা পুলিশের থেকে একটা বিরাট পার্থক্য রচনা করছে। এমনকি প্রমাণ লোপাট হয়েছে বলে যে অভিযোগ রয়েছে সেই সংক্রান্ত জোরালো কোনো রকম অকাট্য যুক্তি আমরা শুনিনি। আমি আপনাকে জিজ্ঞেস করব, আপনার কি মনে হচ্ছে যত সময় গড়াবে সিবিআই এর তদন্ত এবার কিন্তু মানুষের কাঠগড়ায় আসবে, এবং এতদিন যারা রাজ্য সরকারকে বারবার দুষছিলেন আরজিকর ঘটনায়, এবার বোধহয় কোথাও রাজনীতির দিক নির্দেশ করবে সিবিআই এর তদন্তের গতি প্রকৃতি, মানুষ সেদিকে তাকিয়ে আছে। কি বলবেন? একদম ঠিক বলেছেন। একটা জিনিস মাথায় রাখুন, এই মামলার ক্ষেত্রে বিশেষত আমরা দেখতে পাচ্ছি কি সঞ্জয় রায় বিষয়টাকে একটা কনফিউশন তৈরি করার চেষ্টা করছেন। আমি কেন কনফিউশন তৈরি করার কথা বলছি, কারণ এখানে আইনজীবী আছেন, তিনি জানেন যে আমাদের বিচার ব্যবস্থা ভারতবর্ষের এতটা স্বচ্ছ এবং এই রাজ্যের মানুষও আস্থা রেখেছিল। সঞ্জয় রায় তার অনেকগুলো সুযোগ আছে যে সে তার কথা ওই প্রিজন ভ্যান বা সাংবাদিকদের কাছে বলতে হবে না, তার নিজস্ব আইনজীবী আছে, বিচার ব্যবস্থায় বিচারকের সামনে গিয়ে সে বলতে পারবে, এবং গোপন জবানবন্দি দেওয়ার ব্যবস্থা আছে। তাহলে আজকে সঞ্জয় রায়কে যদি এইভাবে অন্যরা ফাঁসায় তাহলে সেটা বিচারে প্রমাণ হবে, এবং আমরা সেটা না জেনে সঞ্জয় রায় যে কতগুলো নাম বলছে সেই নামের তো তথ্য প্রমাণ দরকার। সঞ্জয় রায় তো বিচার ব্যবস্থার ক্ষেত্রে একটা কনফিউশন তৈরি করার জন্য এই ধর্ষণ এবং খুনে তার সঙ্গে যে এভিডেন্স পাওয়া গেছে সেই এভিডেন্সকে মিথ্যে প্রমাণ করতে পারে না সাধারণভাবে প্রিজন ভ্যানে চিৎকার করে সাংবাদিকদের বলে, বরং তার নিজস্ব আইনজীবী রয়েছে, তিনি বলতে পারেন, এবং তার আদালতে তিনি যখন উঠছেন বিচারকের কাছে তিনি বলতে পারেন, এমনকি গোপন জবানবন্দি দিয়ে তিনি তার কথা বলতে পারেন, কারণ বিচার যেটাতে চলছে সেখানে যথেষ্ট সুযোগ রয়েছে সঞ্জয় রায়ের আত্মপক্ষ সমর্থনের। সুতরাং এটা নিয়ে রাজনীতি করার মানে এই যে তিনি যে নামগুলো বলছেন, আমরা হই হই রই রই সোশ্যাল মিডিয়ায় বলছে, আগেই বলেছিলাম একজন না অনেকে আছে, আগেই বলেছিলাম যে নিরীহ মানুষটাকে ফাঁসানো হচ্ছে, আগেই বলেছিলাম ধনঞ্জয়ের মতো আরেকটা ঘটনা ঘটছে, এই যে বাইরের ন্যারেটিভস গুলো চলে আসছে, এতে সাধারণ মানুষের ভাবনার ক্ষেত্রেও বিচার ব্যবস্থার প্রতি যে আস্থা, সেই আস্থাটা নষ্ট করার জন্য একটা রাজনৈতিক শক্তি কাজ করছে। অত্যন্ত অত্যন্ত স্পষ্টভাবে আপনি আপনার বক্তব্য বললেন। আমি আপনার কাছে ফিরে আসব, আমি একবার সৌম্য শুভ্র রায় আইনজীবীর কাছে যাব, কিন্তু তার আগে আরও একবার আমরা দেখে নেব ঠিক আদালতে কি কথা চেঁচিয়ে বলার চেষ্টা করেছেন, তারপরে আমি সরাসরি সৌম্য শুভ্র রায় বিশিষ্ট আইনজীবীর কাছে যাব। আমরা একবার দেখে নেব সঞ্জয় রায় আদালতে ঠিক কি বলছেন। আমি নাম বলে দিচ্ছি, নিজেরা সাজিদ করে আমাকে ফাঁসিয়েছে, সব কিছু সরকার ওদের সাপোর্ট করছে, ওরা জানে ওরা কেন সব কিছু নষ্ট করেছে। সৌম্য শুভ্রর কাছে চলে যাব। সৌম্য শুভ্র, আমার প্রশ্নটা বিশেষ করে বিশ্বজিৎ দাস, অধ্যাপক দাসও এই প্রশ্নটা উত্থাপন করেছেন, যদি সত্যি তার কিছু বলার থাকে সে তো গোপন জবানবন্দিতে বলবে, সে আত্মপক্ষ সমর্থন করতে পারবে, তার আইনজীবী রয়েছে। এক্ষেত্রে বোধহয় আইনজীবী বোধহয় কোনো আইনজীবী তিনি নিয়োগ করেননি, এক্ষেত্রে বোধহয় আইনজীবী হ্যাঁ লিগ্যাল এইড সেল থেকে এসছে। এখন কোথাও কি মনে হয় যে আজকে দাঁড়িয়ে উনি যে কথাগুলো বলছেন, মানে আমি বলবো অভিযুক্ত অর্থাৎ যার বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে, ঘৃণ্য অভিযোগ,
তার কথা বলার সত্যি কি কোনো জায়গা থাকার কথা আইনি ব্যবস্থায়? যদি না, যে আইনজীবী তার রয়েছে সে তার মক্কেলের কথা না বলে, সেও যদি সিস্টেমের অঙ্গ হয়, এক। দ্বিতীয়ত, তাকে যদি বিভিন্নভাবে চাপ দেওয়া হয়, সেটা এজেন্সি হতে পারে, সেটা পুলিশ হতে পারে, সেটা অন্যান্য জায়গা থেকে প্রভাব খাটানো হতে পারে, সেটা হতে পারে। আবার এটাও হতে পারে উনি 164 বা 164 আমাদের যে জবানবন্দি, গোপন জবানবন্দি দেওয়ার প্রক্রিয়া, এখন তো সমস্ত নম্বরগুলো ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে, তা আমরা তো পুরোনোটাই আমাদের মুখে চলে আসে। তা কোথাও কি মনে হয় যে এটাও হতে পারে? কারণ সিস্টেমে তো অনেক কিছু ঘটে, আমরা তো এরকম অনেক ঘটনা দেখেছি। আমি অক্সিটান মার্ডার কেসের কথা বলবো, এমনকি নিঠারি মামলা নিয়েও আমরা জানি অনেক প্রশ্ন রয়েছে, প্রশ্ন হয়েছে অনেক অনার কিলিং নিয়ে, আমরা এগুলো তো জানি। হ্যাঁ, অবশ্যই। তা সুতরাং এই প্রশ্নগুলো তো থেকে যায়, এগুলো তো মানে আনসলভড পাজলের মতো আমাদের শুধু যন্ত্রণা দেয় যে প্রকৃত সত্যটা কি। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে সত্যি কি? কারণ সঞ্জয়ের, তাকে কিন্তু আমরা গতদিনও দেখলাম, আজকে আরও দুটি নাম বললেন, এবং দুটি নাম অত্যন্ত ওজনদার নাম বলেছেন তারা যে জায়গায় রয়েছেন। কোথাও কি মনে হচ্ছে সম্ভব এই সিস্টেমে একজন ইন্ডিভিজুয়াল নিষ্পেষিত হচ্ছে শুধুমাত্র আদালত চত্বরে পুলিশের, এবং আপনি যে কথা বলছিলেন মানে একদম নিশ্ছিদ্র নিরাপত্তার বেষ্টনীর মধ্যেও সে চেঁচিয়ে সাংবাদিকদের বলার চেষ্টা করছে যে দেখো আমি একা করিনি, আমাকে বলতে দেওয়া হচ্ছে না, সিস্টেম আমাকে ভয় দেখাচ্ছে কারণ প্রভাবশালীরা রয়েছে? হতে পারে। দেখুন, প্রথমত একটা জিনিস হচ্ছে গিয়ে, যদি কেউ না থাকতো, আমার শুরু থেকে একটাই কোয়েশ্চেন, খুব ছোট জিনিস, এখন কি হয়েছে কি না সেটা তো পুরোটাই ইনভেস্টিগেশনের পার্ট, আমরা অনুমান করতে পারি বা লজিকগুলো দিয়ে একটা কনক্লুশনে আসার চেষ্টা করতে পারি। তো সেক্ষেত্রে একটা জিনিস দেখা যেতে পারে যে ইনসিডেন্টের পর থেকে কিন্তু কোনো নাম উনি বলেননি, ইনভেস্টিগেশনের সময় কোনো নাম বলেননি। যদি ওনার কাজ খালি ট্রায়ালটাকে ডিলে করা হতো বা ইনভেস্টিগেশনটাকে ট্যাম্পার করার হতো, ডিলে করার হতো ইনভেস্টিগেশনটা, তাহলে শুরু থেকে উনি বিভিন্ন নাম দিয়ে সিবিআই অফিসারদের কনফিউজ করতেন। এক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা হলো না। উনি নামটা, আমার পয়েন্ট একটাই, নামটা বলা শুরু করলেন কখন? যখন দেখছেন ট্রায়ালটা শুরু হয়ে যাচ্ছে খালি তাকে নিয়ে, এবং তিনি তো বেরোচ্ছেন না, উল্টে তিনি আরো নিচে তিনি বুঝতে পারছেন আরো অতলে তিনি চলে যাচ্ছেন, কিন্তু বাঁচার তার কোনো উপায় নেই। উল্টে যারা তখন তাকে হয়তো ভরসা দিয়েছিল যে তোমার কিছু হবে না, তোমাকে আমরা বাঁচিয়ে দেবো, তোমরা চুপ করে থাকো, তারা এই মুহূর্তে দাঁড়িয়ে সবাই ওনাকে স্কেপগোট করে বেরিয়ে গেছেন। হয়তো সেই ভয়তে উনি এখন নামগুলো উল্লেখ করছেন। এবং আমাদের আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, বারবার একটা জিনিস, ইনভেস্টিগেশন চলার সময় আমরা সিবিআইয়ের যখন প্রেয়ার করি ক্যালকাটা হাইকোর্টে, এবং অনারেবল ক্যালকাটা হাইকোর্ট যখন সিবিআই অর্ডার দিল যেদিনকার, সেই দিনকার সন্ধেবেলাতেই মেরামতির নাম করে আরও একটি পাশের ঘরেতে ভাঙা শুরু হয়, এবং বারবার সিবিআই অনারেবল সুপ্রিম কোর্টেতেও দাবি করেছেন লার্নেড সলিসিটর জেনারেল তুষার মেহতা যে এভিডেন্স ট্যাম্পার করা হয়েছে 5 দিন ধরে। ক্যালকাটা পুলিশ এত এভিডেন্স ট্যাম্পার করছে স্টেটের তরফ থেকে যে আমরা আলটিমেটলি কনক্লুশনে কতটা আসতে পারবো সেটাও কোয়েশ্চেনের, এবং কতটা কনক্লুশনে এসেছি সেটাও কোয়েশ্চেন থাকছে, এবং ইনভেস্টিগেশনটা প্রপার ওয়েতে হচ্ছে কিনা সেখানেতেও কিছুটা কনফিউশন দেখা গেছে তুষার মেহতার গলাতে। তো একটা জিনিস হচ্ছে, এভিডেন্সটা যদি ট্যাম্পার হয়ে থাকে, এবং আমরা জানি সেখানেতে কারা কারা উপস্থিত ছিলেন, হয়তো যে নামগুলো এই সঞ্জয় রায় এখন বলছে তারাও সেই সময় কিন্তু ডে বাই ডে প্রত্যেক দিন যখন এই ইনসিডেন্টের পর থেকে কন্টিনিউয়াসলি প্রেজেন্ট ছিলেন, এবং ইনভেস্টিগেশন চলাকালীন ট্যাম্পারের অভিযোগে সেই লোকাল থানার আইসি এখনও কাস্টাডিতে আছেন। সুতরাং একটা যে ট্যাম্পার হয়েছে এবং এর পিছনে যে কেউ থাকতে পারে, এর একটা বড়সড় সন্দেহের জায়গা থেকে যাচ্ছে। কিন্তু এখন যেটা আপনি জিজ্ঞেস করলেন, এখন ইনভেস্টিগেশন চলছে, ট্রায়াল চলছে, এভিডেন্স স্টেজে আছে, এই সময় সঞ্জয় রায়ের বলার কোনো অধিকার নেই যে আমি একাদশী নই বা আরও কেউ আছে, এই জায়গাটা কোর্টে মামলা চলাকালীন বলার জায়গা নেই। যে ইনভেস্টিগেশন পার্টলি চলছে সেখানে তো হয়তো নতুন করে ওনার অ্যাডভোকেট একটা প্রিভিয়াস যদি অ্যাক্টে বলেন 173 সাবসেকশন 8-এর একটা সিআরপিসির একটা প্রভিশন করতে পারেন যে ফার্দার ইনভেস্টিগেশনের জন্য। ফার্দার ইনভেস্টিগেশনে তখনই সঞ্জয় রায় বলতে পারবে যে আরও যার নাম উনি বলতে চাইছেন।
কারণ যদিও সিবিআই বলেছে যে ইনভেস্টিগেশন চালাচ্ছে, বাট ইনভেস্টিগেশনে কোনো ডেভেলপমেন্ট তো কিছু দেখা যাচ্ছে না বা তার রিফ্লেকশন পাওয়া যাচ্ছে না। উল্টে ট্রায়াল যখন শুরু হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আর ইনভেস্টিগেশন এখন চলছে কিনা সেটাই যথেষ্ট সন্দেহের। অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি একবার ডক্টর বিশ্বজিৎ দাসের কাছে যাব। অধ্যাপক দাসকে আমার প্রশ্ন, যে কোথাও সঞ্জয় রায়, অনেকেই মনে করছেন বা মনে করাটাও স্বাভাবিক, যে অভিযুক্ত যেহেতু নিজে প্রাণান্তকর চেষ্টা করছে, এখন দেখছে ট্রায়াল শুরু হয়ে গেছে, তাই বিভিন্ন নাম বাজারে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সেটা তো সে তার মতো করছে এবং অপরাধ বিজ্ঞানে এটা তো বলে যে যারা অভিযুক্ত তারা, এমনকি দোষী যারা হয় তারাও বাঁচার আপ্রাণ চেষ্টা করে শেষ পর্যন্ত, অপরাধীরা এই ধরনের ঘটনা ঘটায়। এক্ষেত্রে আমি অপরাধী বলছি না, অবশ্যই অভিযুক্ত বলবো, তার কারণ তিনি এখনো অভিযুক্ত। কিন্তু কোথাও কি মনে হচ্ছে যে বিরোধীরা ঘোলা জলে মাছ ধরতে এই যে দুটি নাম, ডিসি সেন্ট্রালের নাম এবং প্রাক্তন নগরপালের নাম, অভিযুক্ত সঞ্জয় রায় যেহেতু মুখে এনেছে, এবং এটা তো অস্বীকার করার জায়গা নেই, এখনো পর্যন্ত আরজিকর মামলাতে 3 জনের মধ্যে 2 জনই কলকাতা পুলিশের সঙ্গে জড়িয়ে রয়েছেন। একজন অবশ্যই টালা থানার প্রাক্তন আইসি যিনি রয়েছেন তিনি, এবং তার সঙ্গে অবশ্যই সঞ্জয় রায় যিনি কিন্তু একজন সিভিক ভলেন্টিয়ার। আজকে আবার তার মুখ থেকে কলকাতা পুলিশের 2 জন বিশিষ্ট পদাধিকার, অত্যন্ত উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের নাম উঠে এলো। কোথাও কি মনে হচ্ছে যে এই যে নামগুলো বারবার কলকাতা পুলিশ এবং সিস্টেমের, এবং ডক্টর সন্দীপ ঘোষ যিনি এই সিস্টেমেরই অঙ্গ এবং রাজ্য প্রশাসনেরই অঙ্গ, এই যে একের পর এক যারা আসছেন তারা প্রত্যেকে কোনো না কোনোভাবে তো রাজ্যের প্রশাসনের সঙ্গে যুক্ত, যে যার ক্যাপাসিটিতে। সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও কি মনে হচ্ছে বিরোধীরা এবার ঘোলা জলে মাছ ধরতে পারে আরজিকর প্রসঙ্গে? দেখুন, বিরোধীদের এই আন্দোলনে বিরোধীরা অংশ হতে চেয়েছিল, কিন্তু দেখা গেছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন বিভিন্ন রাজনৈতিক আদর্শ থেকে শুরু হয়েছে, এমন পরবর্তীকালে প্রচার হয়েছে। কিন্তু প্রথম দিকে এই আন্দোলন ছিল নাগরিক আন্দোলন। এই নাগরিক আন্দোলনের সঙ্গে যখন বিরোধীরা তাদের ঝান্ডা ফেলে এসে মিশতে চেয়েছে, বিজেপির নেতা নেত্রীরা, তৃণমূলের নেতা নেত্রীরা, তাদের সবাইকে তারা ত্যাগ করেছে, তারা অংশ হতে দেয়নি, গো ব্যাক স্লোগান দিয়েছে। কিন্তু তার পাশাপাশি বামপন্থী যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের নেতা নেত্রীরা যখন গেছে আন্দোলনে অ্যাকসেপ্ট করেছে। এখন বিরোধীদের কাছে এই আন্দোলনের রাজনৈতিক ডিভিডেন্ড বা কি পাবে সেটা নিয়ে সংশয় ছিল। এখন সঞ্জয় রায়কে প্রথমে 3 দিনের মধ্যে গ্রেপ্তার করে দোষী সাব্যস্ত বা অভিযুক্ত সাব্যস্ত করে তার বিচারের ব্যবস্থা করেছিল কলকাতা পুলিশ। পরবর্তীকালে যখন সিবিআই এর কাছে তদন্ত যায়, সিবিআই কিন্তু এখনো পর্যন্ত সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে এবং তাকে প্রাথমিক যে চার্জশিট দেওয়া হয়েছে সেই চার্জশিটে অভিযুক্ত এবং অপরাধী হিসাবে বলতে শুরু করে, এবং এর সঙ্গে সঙ্গে তথ্য প্রমাণ লোড করার জন্য যে 2 জনকে গ্রেপ্তার করেছে ওই হসপিটালের আধিকারিক, যাকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার করা হয়েছিল, সন্দীপ রায়, এবং টালা থানার যিনি আইসি ছিলেন তাকে। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে এখানে, এই সঞ্জয় রায় যখন তথ্য প্রমাণ নিয়ে প্রমাণ করার চেষ্টা করছে, সিবিআই চার্জশিট দিচ্ছে অপরাধী বলে, সঞ্জয় রায় পুরো বিষয়টাতে কনফিউশন তৈরি করছে 2-3টে কারণে। প্রথম কারণ হচ্ছে যে বিচারটাকে ডিলে করে দেওয়া, ফোকাসটাকে ডিফোকাস করে দেওয়া, এবং এর সঙ্গে সঙ্গে এরপরে দেখবেন সঞ্জয় রায় আজকে 2টো নাম বলেছে, এরপরে হয়তো আরো নাম আসবে, যেগুলো সঞ্জয় রায়ের এটা ছাড়া কোনো উপায় নেই। তার কারণ সঞ্জয় রায় যদি নিজে নিরপরাধ প্রমাণ করতে চায় বা তার সঙ্গে যারা অপরাধী রয়েছে তাদের নাম বলতে চায়, তাহলে সঞ্জয় রায়ের কিন্তু অনেকগুলো জায়গা রয়েছে, বলার সুযোগ রয়েছে। সেই জায়গাগুলো যেখানে তিনি ব্যক্তিগতভাবে বলতে পারেন, গোপন জবানবন্দিতে বলতে পারেন, আদালতে বলতে পারেন, লিগাল এডের আইনজীবীর কাছে বলতে পারেন, তিনি যেখানে বলছেন সেই জায়গাটা ভাবুন। প্রিজন ভ্যান এবং সাংবাদিক যারা বিচার ব্যবস্থার মধ্যে নয়, তিনি যখন বলছেন আমরা টেলিভিশন শো সরগরম করছি, ন্যারেটিভ তৈরি করছি, বিরোধীরা বলছে আগেই বলেছিলাম যে কোন একা নয় অনেকে আছে, সোশ্যাল মিডিয়ায় ঝড় বয়ে যাচ্ছে যে নিরীহ একটা লোককে ধরা হয়েছে, বরং যারা
মাথা রয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, এই যে গুলিয়ে দেওয়া ব্যাপারটা, ঘোলা জল তৈরি করা, এটা কিন্তু সঞ্জয় রায় করছেন, আর বিরোধী রাজনৈতিক দল সেটাকে অ্যাডভান্টেজ হিসাবে, ন্যারেটিভস হিসাবে তৈরি করছে। আমি আসছি বিশ্বজিৎ, আপনার কাছে আবার আসছি। আমি একবার শতরূপার কাছে খুব দ্রুত চলে যাব। ডক্টর শতরূপা, আপনি জানেন নারদা সারদা মামলায় সেম সাইড হওয়ার সম্ভাবনা ছিল, যে কারণে আমি জানি না আমার জীবদ্দশায় বা আমাদের অনেকেরই জীবদ্দশায় নারদা সারদা মামলার কি শেষ পর্যন্ত আমরা শুনতে পারবো, আমরা জানি না ফয়সলা কি হবে। আমি মানলাম তাতে এ পক্ষ দুপক্ষই আছে, সেই জন্য আমি এই মামলাটাকে ভবিষ্যৎ নিয়ে, যতক্ষণ না কেন্দ্রে বা রাজ্যে একটা বিরাট পরিবর্তন হচ্ছে, এই মামলা নিয়ে হয়তো আমি জানি না বেশি দূর অনেক কিছু তদন্তকারী এজেন্সিগুলো যদি কিছু না দেয় তাহলে কোর্ট বিচার করবে কি করে। কিন্তু এক্ষেত্রে তো এখনো পর্যন্ত যারা রয়েছে, যারা জড়িয়ে রয়েছেন, যাদের নামগুলো উঠে আসছেন, তারা তো কেউ কেন্দ্রের নয়, তারা তো কেউ ভারতীয় জনতা পার্টির এখনো অবধি কাউকে পাওয়া যায়নি। সত্যি কথা বলতে গেলে অন্য রাজনৈতিক দলের পাওয়া যায়নি, কিন্তু এখনো পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, আমি সৌম্য শুভ্র আমার ভুল হলে একটু বলবেন, পশ্চিমবঙ্গ সরকারের একজন প্রিন্সিপাল, পশ্চিমবঙ্গ সরকারের কলকাতা পুলিশের একজন অভিযুক্ত, টালা থানার আইসি, তার বিরুদ্ধে অভিযোগ, প্রমাণপত্র লোপাট করা, এবং সঞ্জয় রায় যাকে মূল অভিযুক্ত হিসেবে ধরা হচ্ছে, তিনজনই তারা পশ্চিমবঙ্গ সরকারেরই কোনো না কোনো সংস্থার কর্মী। আমরা তো এখনো কেন্দ্র সরকারের কাউকে পাইনি, আমরা তো এমন কাউকে পাইনি যিনি অন্য জায়গা থেকে এসে করে গেছেন, এসব ঘটনা এখনো অবধি তো পাওয়া যায়নি। সেক্ষেত্রে আমি বলবো না কেন্দ্র সরকার, কিন্তু রাজ্যের বিরোধীদের যে ভূমিকা থাকার দরকার ছিল, এই যে পশ্চিমবঙ্গ সরকারেরই এই তিনজনের নাম উঠে আসছে, আজকে আরও দুজনের নাম উঠে আসছে অভিযুক্ত বলেছে, আমি সেগুলো ধরছিই না, তার কারণ অভিযুক্ত কার নাম বলল, কি বললেন, এগুলো সমস্ত বিষয় অত্যন্ত লঘু করে দিতে পারে, আবার সত্যিও হতে পারে, কে জানে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি, এত সব ফায়ার ব্র্যান্ড লিডার আছে আপনাদের, সেই জায়গাটা নেই কেন? বিশ্বজিৎ যে কথা বললেন যে এই নামগুলো নিয়ে বাজারে গরম করা ছাড়া আর কিছু করা যাচ্ছে না, এবং আমরা বিরোধিতাও দেখতে পাচ্ছি না কোনো রাজনৈতিক দলে। বলবো? হ্যাঁ, অবশ্যই। মানে তোমার যদি ঘোলা জলে মাছ ধরা বন্ধ হয়ে গিয়ে থাকে না, বলুন। কারণ বিশ্বজিৎ যেটা বললো, এখানে অন্যান্য দলেরা কি করছে আমি জানি না, তবে তুমি করছো সেটা আপাতত আমি ডেফিনেটলি বুঝতে পারছি। আচ্ছা, এবার আমি বিচার চাই সরাসরি, এই বিষয়ে আমি নিরপেক্ষ নই, বিচার চাই, বৃতব্যত বিচার আমিও চাই, আমরা প্রত্যেকে বিজেপির তরফ থেকে আমরা বিচার চাই। আমি একটু সিস্টেম্যাটিক্যালি আসি, তুমি তো অ্যাজ ইউজুয়াল ভীষণ ঘোলানোর চেষ্টা করো সবসময়। প্রথমত আমার যেটা, এই যে প্রিজন ভ্যানের চিৎকার চেঁচামেচি, মিডিয়া ছুটে যাওয়া, একটা মানে দিস ইজ সঞ্জয় রায়ের মানে মোমেন্ট ইন ফেম আমি বলবো, যেখানে এত মিডিয়া ধরছে, এবং কুণাল ঘোষের মতন উনিও মমতা ব্যানার্জির নাম নিচ্ছেন। এখন অব্দি মমতা ব্যানার্জির নাম বোধহয় ইনি নেননি, বিনীত গোয়েল অব্দি পৌঁছেছে, আর দুবার গেলে সেই নামটাও বোধহয় বেরিয়ে আসবে। কিন্তু আমি এখানে বিশ্বজিৎকে বলি, তোমাকেও বলি, তোমাদের দুজনের মাধ্যমে অডিয়েন্সকে বলি, এই নামগুলো কিন্তু কোনোটা বিজেপি বলছে না, বিজেপি বলবেও না, তার কারণ বিজেপির মতন আন্দোলন করেই যাচ্ছিল, তখনও করেছে, আমরা এখনও চলে যাচ্ছি। হ্যাঁ, বিশ্বজিৎ খুব ঠিক কথা বলেছে, আমিও এর আগে বললাম যে যেহেতু জুনিয়র ডাক্তাররা তাদের দিদির বিচার চাইছে, এবং তারা একদম প্রথম থেকে বলে আসছে যে আমাদের স্পেশালি অগ্নিমিত্রা সেদিন সকাল থেকে ছিল, সজল ছিল, কৌস্তব ছিল, অথচ অগ্নিমিত্রাকেই তারা গো ব্যাক বলছে। আমাদেরই অফিসের বাইরে স্বাস্থ্য ভবনে বসেছিল, আমরা বাথরুম খুলে দিচ্ছি, জল দিচ্ছি, অথচ আমরা এটার জন্য কোনো রিটার্ন চাই না, অ্যাকনোলেজমেন্ট চাই না, অথচ আমাদেরই দেওয়ালে গিয়ে তারা গ্রাফিটি লিখেছে। তারপরও আমরা প্রত্যেকে বলেছি যে আমরা সার্বিকভাবে জুনিয়র ডাক্তারদের সঙ্গে আছি, বিকজ ইন প্রিন্সিপাল আমরা মনে করি যে আন্দোলনটা যেটা সমস্ত সাধারণ মানুষ তুলে ধরছে, প্রত্যেকে বলছে বিচার চাই, এটা ডেফিনেটলি একটা সিস্টেম্যাটিক্যালি এগোনো দরকার। এবং আমি বলবো যে এটারই রেসপন্সে কিন্তু সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সুমোটো কেসটাকে তুলে নিয়েছে, এবং এমনি সেমনি কোনো সুপ্রিম কোর্টের অন্য জাজ নয়, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া নিজে পাশে দুজনকে বসিয়ে এইখানে জিজ্ঞেস করবো, সুপ্রিম কোর্ট সুমোটো কেসটাকে নিয়ে নিয়েছে, এটা কিন্তু আপনি না আপনাদের একাধিক নেতা নেতৃত্ব বারবার বলছেন, কোথাও কি তাহলে এটা কেন্দ্রীয় সরকারের ইচ্ছেতে নিয়ে নিয়েছে? মানে আপনারা যেভাবে বলছেন, বলুন, এটা আমাদের নেতারা বলুক কি না বলুক, ইট হার্ডলি ম্যাটার্স।
সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া নিজে থেকে তুলে নিয়েছে। এটা আমার মনে হয় না। তাহলে মানে আমার বক্তব্য যে কেন্দ্র সরকারের কৃতিত্ব কোথায়? আমি একেবারে মানতে পারলাম না যে কোর্ট আমাদের কথায় চলে। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার বহু বিচার আমাদের বিরুদ্ধে যায়, আমাদের বলতে কেন্দ্রীয় সরকার এবং বিজেপির বিরুদ্ধে যায়, যার জন্য অনেক সময় তৃণমূল সরকারও পর্যন্ত বলে যে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া নাকি আমাদের পার্টি অফিসের এক্সটেনশন। এই ধরনের নিম্ন লেভেলের কথাবার্তা আমি তোমার কাছ থেকে এক্সপেক্ট করব না। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া কিন্তু একটা আমার পাশে বসে আছেন লয়ার, মানে উনি হাইকোর্ট সুপ্রিম কোর্টে বসে কালো কোট পরে বসে আছে। আমার মনে হয় এই ধরনের কথাবার্তা বলে তুমি যতটা না আমাকে, আমার পার্টিকে বা বিভিন্ন রাজনৈতিকবিদদের অবমাননা করছো, তুমি এদের মতো নোবেল প্রফেশনকে তুমি অবমাননা করছো। আমার কথাটা যে বিজেপির নেতারা বলছে যে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া যে সুমোটো কেস তুলে নিয়েছে সেটার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের কৃতিত্ব। খুব ভালো কথা বলছেন। গভর্নমেন্টের কৃতিত্ব কোথায়? সেন্ট্রাল গভর্নমেন্টের কৃতিত্ব কোথায়? যেখানে কন্টিনিউয়াসলি হোম মিনিস্ট্রি থেকে বলছে 2 ঘন্টা অন্তর অন্তর আমাদের জানাও, যেখানে ইমিডিয়েটলি বোধহয় সুপ্রিম কোর্ট হাতে কেসটা তুলে নেবার পরই হেলথ মিনিস্ট্রি থেকে বলা হলো যে কোনো সারা ভারতবর্ষের যে কোনো গভর্নমেন্টের হসপিটালকে কয়েকটা বেঁধে দিয়েছিল, এই নিয়মাবলী ফলো করতে হবে, নিয়মাবলীর বাইরে গেলে ইমিডিয়েট হেলথ মিনিস্ট্রিকে জানাতে হবে। সেইখানে কেন্দ্রীয় সরকারের কৃতিত্ব। কারণ একটা জিনিস মনে রাখতে হবে, ল ইজ অলওয়েজ আ স্টেট ইস্যু। সেখানে যদি কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করে বিয়ন্ড দ্য কোর্টস, সঙ্গে সঙ্গে আমাদের এখান থেকে শুনতে হবে যে ফেডারেল স্ট্রাকচার নাকি গন্ডগোল হয়ে গেল। তোমার ফেভারিট নেত্রীর তুমি একেবারে মানে একেবারে সেম ফুটস্টেপসে চলছো। অভিযুক্ত নিয়ে তুমি একটা শো নিয়ে, অভিযুক্ত কথাটা নিয়ে একটা শো এর মধ্যে অন্তত 3 থেকে 4 মিনিট চালিয়ে নিলে, কারণ মুখ্যমন্ত্রী মনে করে যে অভিযুক্তকে অভিযুক্ত বলা যাবে না। আজকে তুমিও বলে ফেলছো, আচ্ছা অভিযুক্ত বলবে, আমি বলছো অভিযুক্ত বলবে। থ্যাঙ্কফুলি সঞ্জীব রায়কে তুমি অন্তত অভিযুক্ত বলেছো। আমি বলবো তোমাদের যে বেসিক প্রশ্নটা, আবারও আমি আসছি যে এখানে অন্যান্য রাজনৈতিক দলের কথা আমি বলতে পারবো না, বিকজ ইলেকটোরালি তাদের আর কোনো অস্তিত্ব নেই পশ্চিমবঙ্গে, কিন্তু বিজেপির আছে। যে মানুষ বা তৃণমূলকে তৃতীয়বারের সরকার চালাতে বলেছে, সেই মানুষের 2,40,00,000 আমাদের 77টা এমএলএ দিয়ে পাঠিয়েছে, দিয়ে বলেছে এটা জনাদেশ যে যতবার তৃণমূল অন্যায় করবে ততবার তোমরা গলা তুলবে, এবং আমরা সেই কাজটাই করে যাচ্ছি। ঋতব্রত, আমরা সেই কাজটাই করছি। জুনিয়র ডাক্তারের আন্দোলন আলাদা, ওদের সেট 10টা ডিমান্ড আছে। আমাদের দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ। মমতার পদত্যাগ না হলে পশ্চিমবঙ্গের সম্মান ফিরবে না, পশ্চিমবঙ্গের ন্যায় ফিরবে না, পশ্চিমবঙ্গের সমস্ত নারীদের এইরকম ভাবে একের পর এক সম্ভ্রম, সুরক্ষা, সমস্ত কিছু থেকে তারা লাঞ্ছিত। অবশ্যই আমি আপনাকে যে কথা বলার চেষ্টা করছিলাম, কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টে সুমোটো মামলা নিয়েছে, স্বতঃস্ফূর্তভাবে তারা নিয়েছে, আলাদা। আমি নিজেই বলছি তো আলাদা, কিন্তু আমি বলছি কেন্দ্রীয় সরকার, হ্যাঁ আমরা এটা মানি যে সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় এজেন্সির মারফত একেবারে তারা কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছে, আধা সামরিক বাহিনী পাঠিয়েছে আরজি করে। এটা সুপ্রিম কোর্ট বলেছিল বলে সাধারণ মানুষ না, সুপ্রিম কোর্ট বলেছিল, আদেশে পাঠিয়েছিল। সাধারণ মানুষ তারা তো এই প্রত্যাশাটা করতে পারে, আপনারা তো প্রধান বিরোধী দল, এই বিষয়ে আপনারা আরো ঝাঁপিয়ে পড়বেন। জুনিয়র ডাক্তাররা কি বললেন, গোসা করে আপনারা থাকবেন না। ডাক্তারদের সঙ্গে কন্টিনিউয়াস বলে যাচ্ছে যে আমরা পলিটিক্স চাই না, সেজন্য জুনিয়র ডাক্তারদের আন্দোলন আমরা যেরকম সার্বিকভাবে সাপোর্ট করেছি, আমাদের আন্দোলন আমরা আলাদাভাবে চালিয়ে গেছি। সাধারণ মানুষের কথা অনুযায়ী আমরা বিজেপির চেষ্টা করেছে, কেন্দ্রীয় সরকারও করেছে, এবং আমাদের আন্দোলন সবচেয়ে বড় প্রুফ হচ্ছে আমি স্পোক্স পারসন হয়েও এখনো উই ডিমান্ড জাস্টিসের ব্যাজ পরে আছি। এটা খুব বড় প্রমাণ। তুমি হয়তো মনে করো যে তোমাদের লেভেলে যে নেতারা তারা হয়তো এখন ন্যাচারালি অনেক কিছু নিয়ে ব্যস্ত, এখন বা ইলেকশন নিয়ে ব্যস্ত, এই নিয়ে আমরা হয়তো কথাটা কম বলছি, কারণ কথা আমরা বলছি, আমরা যারা স্পোক্স পারসন আমরা পার্টির ওই কথাগুলো বলছি না। কিন্তু সতর্কভাবে একটা প্রশ্ন বারবার করে জাগছে, অবশ্যই আপনারা আপনাদের মতো করে করছেন, এবং আমি নিজেও বিশ্বাস করি বঙ্গ বিজেপিতে যারা রয়েছেন তারা বুকে পাথর চেপে
যেহেতু কোনো সবুজ পাথরটা তো সংকেত নয়, পাননি, আমাদের আইডিওলজি না, এটা আমি সমস্ত মানুষের দেখুন, সম্মান। আমাকে হয়তো বিশ্বজিৎ বা সৌম্য শুভ্র বলবে যে আমি একটু বঙ্গ বিজেপির হয়েই কথা বলছি, মানুষও বলবে, কিন্তু এটা মানছি বুকে পাথর চেপে যেহেতু দলের পতাকা নিয়ে নবান্নে যাওয়া যাবে না তাই ছাত্র সমাজকে নিয়ে গেছেন, মানে এগুলো চেষ্টা করেছেন, ছাত্র কিন্তু সমাজ সবুজ আলাদা সংকেত দিল্লি গেছিল। থেকে আসেনি, ছাত্র সমাজ সবুজ আলাদা সংকেত গেছিল। দিল্লি থেকে আসেনি, বিজেপির সবুজ পতাকা সংকেত নিয়ে দিল্লির নবান্ন সঙ্গে ঘেরাও কোনো- করা। শোনো, আবারও আমি বলছি, নবান্ন ঘেরাও আমাদের আন্দোলনের মধ্যে আছে, আমাদের অনেক। আর কবে হবে? এক সেকেন্ড, হ্যাঁ। এইটা নিয়ে আগেন যেহেতু ল ইজ এ স্টেট সাবজেক্ট, আমরা এই ল এর ইস্যুতে আমরা হয়তো নবান্ন ঘেরাও ডাইরেক্টলি করতে পারিনি, কিন্তু ছাত্র সমাজ যেহেতু উই হ্যাড এ জুনিয়র ডক্টরস অর্গানাইজেশন, ওইদিকে আমাদের তরফ থেকে ছাত্র সমাজ দিয়ে আমরা করেছিলাম, এবং বারবার আমরা বলেছিলাম যে কোনো পলিটিক্যাল ফ্ল্যাগ থাকবে না, আমাদের পার্টি ফ্ল্যাগও থাকবে না। আমাদের নেতারাও যাদের ওরা অ্যাকসেপ্ট করেছে, যেমন সজল গেছিল, অনেকে তারা অ্যাকসেপ্ট করে, সজল সেদিনও সকালবেলা ছিল, তারাও কিন্তু পলিটিক্যাল আইডেন্টিটি ছাড়া গেছিলো। এবার আমাদের মধ্যে অনেকে আছে যাদের পলিটিক্যাল পরিচয়টা আমাদের নিজস্ব সত্তার থেকে অনেক বেশি, তারা আমরা অ্যাভয়েড করে গেছি। অবশ্যই সেজন্য আমি আমরা আসছি ছাত্র সমাজকে কারণ আমাদের আপনি পাঠাতে বলছেন হয়েছিল। ছাত্র সমাজ, হ্যাঁ আমরা সেই ছাত্র সমাজ দেখেছি, আমরা এই বিষয়ে নিশ্চয়ই আলোচনা করবো। আমি একবার দ্রুত চলে যাচ্ছি সৌম্য শুভ্রর কাছে এবং বিশ্বজিতের কাছে। কতগুলো প্রশ্ন কিন্তু সাধারণ মানুষ জানতে চায় যে সঞ্জয় রায় আজকে যে কথা বলছে সেটাতে সে প্রাণান্তকর বাঁচার চেষ্টা করছে, সে অভিযুক্ত, বাঁচার জন্য বলতেই পারে, কিন্তু কতগুলো প্রশ্ন কিন্তু এখনো পর্যন্ত উত্তর পাইনি। যে উত্তর আমরা সিবিআই এর কাছ থেকে চেয়েছিলাম এখনো পর্যন্ত আমরা পাইনি, এবং আমরা ট্রায়ালের মধ্য দিয়ে নিশ্চয়ই এই প্রশ্নগুলো উঠবে। যদি সত্যি প্রমাণ লোপাট করা হয় এবং টালা থানার ওসিকে অভিজিৎ মণ্ডল তাকে যে আটক করা হয়েছে, পরবর্তীকালে গ্রেফতার করা হলো, সিবিআই করেছে, তাহলে প্রমাণ কোথায় লোপাট হলো তার তো একটা তালিকা দরকার, এক। দ্বিতীয়ত, যদি সত্যি সঞ্জয় রায় একাই করে থাকে এই ঘটনা, আমি যাচ্ছি না সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, অর্থাৎ যে এভিডেন্সগুলো পাওয়া গেছে আমি তাতে ঢুকছি না, তা সত্ত্বেও আমার প্রশ্ন হচ্ছে তাহলে তার পরের দিন সকালবেলায় ডক্টর সন্দীপ ঘোষ, ফরেন্সিক স্পেশালিস্ট থেকে শুরু করে আইনজীবী থেকে শুরু করে তার একের পর এক ওয়েল উইশার যারা নাকি তার টিমের লোক এবং উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে আগত ডাক্তাররা, তারা সেই জায়গায় দাঁড়ালো কেন? কেন অভিজিৎ বাবু অর্থাৎ টালা থানার আইসি তার ফোন লিস্ট চেক করে এখনো পর্যন্ত বলা হবে না তিনি এত বড় সিদ্ধান্ত কি করে নিলেন, মানে এতটা সময় কেন ডায়েরি করতে নিলেন? এখনো পর্যন্ত কিন্তু সেই কল লিস্ট এখনো অবধি পাওয়া যায়নি। এবং যেটা সাধারণ মানুষের প্রশ্ন যে একজন আইসি, কলকাতার কোনো ওসি, কলকাতার কোনো থানার ওসি, তিনি কি একক সিদ্ধান্তে পারেন, নাকি তাকে হোয়াটসঅ্যাপে বা কোথাও ফোন করা হয়েছিল? যদি কেউ ফোন করে থাকেন তাহলে কে ফোন করেছিলেন, কাকে কে ফোন করেছিল? এই যে একটা ট্রেল, মানে একটা পুরো আমরা একটা সারণী পাবো, সেই সারণী কিন্তু সিবিআই এখনো দেখাতে পারেনি। তাছাড়াও সবচেয়ে কোশ্চেন জুড়ে দেবো, তুমি তো অনেকগুলো করলে। আমরা প্রথমে যেটা মানে সাধারণ মানুষ যেটা জিজ্ঞেস করছে যে সন্দীপ ঘোষ মানে বিজেপির তরফ থেকে আমাদের আছে, উনি প্রিন্সিপাল, উনি তো একে কোনো এফআইআর কিছু করেনি, কিন্তু ডিপার্টমেন্ট, পুলিশের ডিপার্টমেন্ট তো প্রথম আগে উনাকে আমি যদি ধরেও নিই অভিযুক্ত ভেবেছি আমরা তো অনেক পরে, কিন্তু অ্যাজ এ প্রিন্সিপাল তাকে তো আগে জিজ্ঞেস করা উচিত ছিল যে রস্টার কি আছে, কে কে ফ্লোরে এসছে, এগুলো তো বেসিক প্রশ্ন, সেইগুলোও তো আমরা দেখিনি করতে। অবশ্য কলকাতা পুলিশের এই তদন্ত নিয়ে, গড়িবসি নিয়ে তো অনেকভাবেই আমি জানি অনেকেই তো অনেক প্রশ্ন তুলেছেন। এছাড়াও আরো অনেকগুলো প্রশ্ন আছে। তাহলে 14 আগস্ট রাত্রেবেলায় যখন গোটা কলকাতা নিশ্চিদ্র, আমি নিজে সাংবাদিক হিসেবে সেদিন গাড়ি নিয়ে বেরিয়েছি, আমি দেখেছি যেভাবে গোটা কলকাতা ঘিরে ফেলা হয়েছিল, সেইখানে আরজি কর অর্থাৎ গ্রাউন্ড জিরোতে কি করে ঢুকে গেল এতগুলো ছেলে, তারা কারা পাঠালো, প্রমাণপত্র লোপাট হলো কি হলো না, কে বা কিভাবে গোটা জিনিসটা ঘটনাটা ঘটলো, এই প্রশ্নের উত্তরগুলো তো সিবিআই এখনো দিচ্ছে না। কোথাও কি মনে হচ্ছে যে কেউ কোথাও সবুজ সংকেত পায়নি বলে, যেমন দলের পতাকা নিয়ে সেইভাবে ধরুন কোনো জায়গা ঘেরাও করতে পারেনি, তেমন সিবিআইও কোথাও সবুজ সংকেত পায়নি বলে এখনো আমরা সিবিআইকে সেই জায়গায় দেখতে পাচ্ছি না চূড়ান্ত তদন্তের যে প্রশ্নগুলো সাধারণ মানুষ জানতে চায়। দেখুন, এই ঘটনা ঘটার, আমি একদম শুরুতেই বলি, ঘটনাটা ঘটেছিল শুক্রবার।
সোমবার যে 5টা কেস ফাইল হয় পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, তার মধ্যে একটা কেস আমার ছিল, আমি নিজেও ফাইল করি, এবং আমাদের প্রথম প্রেয়ারই ছিল এন্টায়ার ইনসিডেন্টার সিবিআই ইনভেস্টিগেশন যেন হয়। অর্থাৎ আমাদের আশা ছিল শুরু থেকেই যে এই ইনভেস্টিগেশনটা যদি সিবিআই করে সেক্ষেত্রে দাঁড়িয়ে আর ইনভেস্টিগেশনের অরিজিনাল যে সত্যিগুলো সেগুলো বেরিয়ে আসবে এবং প্রপার জাস্টিসের দিকে যাবে। কিন্তু দুর্ভাগ্যবশত ইনভেস্টিগেশনের আজকে চার্জশিট হয়ে যাওয়ার পর আমার ব্যক্তিগত মতে বলে এই যে প্রপার যে ওয়েতে ইনভেস্টিগেশনটা সিবিআই করেছে, আমি ব্যক্তিগতভাবে প্রচণ্ড রকমের হতাশ। তার কারণ হচ্ছে গিয়ে ডে 1 থেকে মানলাম 5 দিনের টেম্পার হয়েছে, মানলাম এফআইআর দেরিতে হয়েছে, মানলাম পিএম দেরিতে হয়েছে, বাট সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সে আপনি যে এক্ষুনি কথা বললেন যে টালা থানার আইসিকে অ্যারেস্ট করা হয়েছে, তার কল লিস্ট চেক করে নিশ্চয়ই দেখা যাবে একটা আইসির একটা ইন্সপেক্টরের এতটা ক্ষমতা নেই এত বড় একটা এরিয়ার এভিডেন্স ট্যাম্পার করবে। বা এই ইনসিডেন্টের পর যারা যারা উত্তরবঙ্গ থেকে শুরু করে এখানকার যারা যারা স্পটে এসে গেছিলেন এবং গ্রাউন্ড জিরোতে ছিলেন, তাদের সিসিটিভি ফুটেজে দেখা গেছে কয়েকজনকে খালি ইনভেস্টিগেশনে ডেকেছে, এনকোয়ারি করেছে, বা তাদের মোবাইল থেকে কল লিস্ট চেক করে প্রপার ইনভেস্টিগেশন করে অ্যাকচুয়াল মাথা কারা কারা আছে এবং এভিডেন্স ট্যাম্পার কার কার ডাইরেকশনে হয়েছে এর ব্যাপারে কোনো কনক্লুশনে সিবিআই এখনো পর্যন্ত আসেইনি। জাস্ট একজন যাকে কলকাতা পুলিশ থেকেই ধরা হয়েছিল তার নামেই চার্জশিট দিয়ে আপাতত একটা সাপ্লিমেন্টারি চার্জশিটের অপশন রেখে দিয়ে ইনভেস্টিগেশন কমপ্লিট করিয়ে ট্রায়ালের দিকে মামলাটাকে নিয়ে গেছে। অবশ্যই আমি একটু বিশ্বজিতের কাছে যাই। বলতে চাই যে সৌম্য যেগুলো বলছে সিবিআই দেখো সেন্ট্রাল এজেন্সি, আমার পক্ষেও বলা কোনো জায়গা নেই, কিন্তু আমাদের মনে যে কটা ছোট ছোট যে প্রশ্ন জাগছে, যে এক হচ্ছে যে যেখানে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বলেছেন যে উনি এমন একটা চিঠি মানে লিখিত পেয়েছেন, বোধহয় 13 পাতা না বন্ধখামে পেয়েছে, এবং উনি কিন্তু বারবার 3টে হিয়ারিংয়েই উনি বলেছেন যে সিবিআইকে আর একটু সময় দিতে হবে, সেজন্য সত্যি আমাদের বলার জায়গা নেই। কিন্তু আমি মানে টেকিং এ কিউ ফ্রম সৌম্য যা বললেন, করবোরেটিভ এভিডেন্স আজকে যে বারবার কৌস্তভ একটু আগে তোমরা যখন ওপেন করে তখন বলছিল যে সামনাসামনি বসিয়ে যখন ফরেন্সিক এভিডেন্স পাওয়া যাচ্ছে না তাহলে সামনাসামনি বসিয়ে এনকোয়ারি কি হতো না, করা যেত না? তারপরে তুমি বলো যেগুলো আমি বললাম যে বেসিক যারা যারা ওখানে ছিল তাদের ধরে কোয়েশ্চেনিং করা, ফোন লিস্টের কথা এরকম বললো, এগুলো তো ভেরি এলিমেন্টারি বলে আমরা জানি। কিন্তু অ্যাগেন সিবিআইকে তাড়া দেওয়া যাবে না, সিবিআই এমন কিছু রিপোর্ট অলরেডি দিয়েছে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া পর্যন্ত বিচলিত, এইগুলো আমাদের আপাতত আমার মনে হয় না এটার ওপরে, আমি জানি না লয়ার কি বলতে পারবেন, উনি তো অলরেডি কোর্টে আছেন, সাধারণ মানুষের আমি জানি না এর থেকে বেশি কিছু বলার আছে বলে। আমি একবার বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, আমরা সবাই জানি অত্যন্ত দুঃখজনক উদ্বেগজনক ঘটনা ঘটেছে দ্রোহ মিউজিয়ামে এবং আরজি করে আমরা জানি যে দ্রোহের গ্যালারিতে, সেইখানে আমরা জানি মেডিকেল কলেজে অভয়ার যে মূর্তি, যেই মূর্তিটা আমরা তিলোত্তমা, কেউ অভয়া, কেউ কাদম্বরী বলে ডাকছিল, আমাদেরই বাড়ির মেয়ে, তার যে মূর্তি, সে মূর্তিটা ভেঙে ফেলা হয়েছে। কোথাও কি মনে হচ্ছে যে এখনো আরজি করে সেই সমস্ত শক্তি ঘুরে বেড়াচ্ছে যারা এই জঘন্য ঘটনা ঘটিয়েছে, তারাই এই ঘটনা আরো একবার প্রমাণ করলো চোখে আঙুল তুলে যে তারা এখনো আছে। এই মূর্তি ভাঙার মধ্যে দিয়ে তারা প্রভাবশালী এবং সমস্ত মহলকে তারা বুঝিয়ে দিল যে আমরা কিন্তু আছি, অর্থাৎ বেশি বাড়াবাড়ি করো না। কোথাও মনে হচ্ছে না, সিস্টেম তো একদিনে শুদ্ধ হয় না। যে অভিযোগ জুনিয়র ডাক্তাররা করেছিলেন সেই সিস্টেম সময় লাগে এবং তার উদ্যোগ অলরেডি নিয়েছে সরকার এবং প্রশাসন। আমরা দেখেছি সেন্ট্রাল রেফারেল সিস্টেম চালু হয়েছে, সিসিটিভি চালু হয়েছে, যদিও তার বিরুদ্ধে দুর্নীতির আবার অভিযোগ উঠেছে। এবং এর পাশাপাশি একটা কথা মাথায় রাখতে হবে, সিবিআই এর এই যে আরো সময় চাইছে, আমরা বাংলার মানুষ কিন্তু সিবিআই এর এই সময় চাওয়াতে আতঙ্কিত। ওই যে সিঁদুরে মেঘ দেখতে পাই, কারণ এই বাংলায় যে যে স্ক্যাম হয়েছে এবং সিবিআই এর দায়িত্ব, তার একটা ক্ষেত্রেও বিচার সম্পন্ন হয়েছে এমন হয়নি। এমনকি শিক্ষা দুর্নীতির ক্ষেত্রে যে সিবিআই মামলাগুলো চলছে, যে ছেলে মেয়েগুলো বসে আছে, তারা রিটায়ারমেন্ট হয়ে গেলেও সেই মামলার রায় বেরোবে কিনা তাই নিয়ে সংশয় তৈরি হয়েছে। এইবার বলি যে এই আন্দোলনকে বিরোধীরা নাগরিক আন্দোলন থেকে রাজনৈতিক আন্দোলনে হাইজ্যাক করার চেষ্টা করেছে।
ভারতীয় জনতা পার্টি ছাত্র সমাজের আন্দোলন করেছে, নবান্ন অভিযান করেছে, সেখানে অর্জুন সিংকে দেখা গেছে, যদিও বলা হবে পতাকা ছাড়া। আবার একই সঙ্গে তারা যখন এই জুনিয়র ডাক্তারদের সঙ্গে গেছে, দেখা গেছে গো ব্যাক স্লোগান দিতে। আমি ডাক্তারদের এই আন্দোলনে গো ব্যাক স্লোগান সমর্থন করি না। নাগরিক আন্দোলন হলে যে কোনো কেউ পতাকা ছাড়া আসতে পারে, কারণ একই জায়গায় আমি বলছিলাম বাম যারা রয়েছে সেই সব নেতাদের তারা অ্যাকসেপ্ট করছে, আবার তৃণমূল পন্থী যারা রয়েছে তাদেরকেও অনেককে গো ব্যাক স্লোগান শুনতে হচ্ছে। কিন্তু আমি বলছি যে একটা বামপন্থী বিরোধী যারা আছে তারা এই আন্দোলনটায় যারা নেতৃত্ব দিচ্ছিল তাদের মধ্যে অনেক মুখ কিন্তু বাম আদর্শে বিশ্বাসী, এবং তারা সেই কারণেই বিজেপি বা অন্যান্য দলকে এখান থেকে বিরোধিতার জায়গায় নিয়ে এসেছিল। কিন্তু সব মানুষ যদি সুবিচার চায়, বিচার চায় ধর্ষণের, খুনের, তাহলে রাজনৈতিক পতাকাগুলো তো দূরে ফেলে দেওয়া যেতে পারে, কারণ লক্ষ্য তো এক, সেই বিচার। কিন্তু আমি বিশ্বাস করি না সেই বিচার চাওয়ার জন্য সিস্টেম, অপরাধী তাদের খুঁজে বের করতে হবে। মমতা ব্যানার্জির পদত্যাগ একমাত্র রাজনৈতিক লক্ষ্য ছাড়া হতে পারে না এই ঘটনার, কারণ যারা বিচার ব্যবস্থায় বিশ্বাস করে, আইনে বিশ্বাস করে, ভারতবর্ষের সুপ্রিম কোর্ট, সিবিআই তে বিশ্বাস করে, তাদের কাছে যদি মমতা ব্যানার্জি সম্পর্কে ডকুমেন্টস থাকে, তথ্য থাকে, তারা কেন বিচার ব্যবস্থার ভিতরে সেটা নিয়ে আসতে পারছে না? তারা শুধুমাত্র রাজনৈতিক ফায়দা তোলার জন্য দাবি এক, দফা এক, মমতা ব্যানার্জির পদত্যাগ। অবশ্যই অবশ্যই, আমার সময় একেবারে শেষ। বিশ্বজিৎ, আমার সময় একেবারে শেষ। কেন চাইতে হচ্ছে, কারণ যখন কমিশনার অফ পুলিশ প্রেস কনফারেন্স করে তখনও কমিশনার অফ পুলিশের কাছে এমন একটা ফোন আছে, প্রেস কনফারেন্স ছেড়ে তাকে যেতে হয়। সেজন্য সুতো একটা জায়গায়, সেজন্য বারবার আমরা বলছি যে দাবি এক, দফা এক, মমতা ব্যানার্জির পদত্যাগ, নয়তো হবে না, বিচারও ফিরবে না, পশ্চিমবঙ্গ সোনার বাংলা হবে না। এইখানেই একমাত্র সলিউশন, মুখ্যমন্ত্রীকে হটাতে হবে, মমতা ব্যানার্জিকে সরাতেই হবে। মমতা ব্যানার্জি না সরলে এই ইনসেনসিটিভ কমেন্টস, এক একটা মেয়েকে ধর্ষণ করছে, মুখ্যমন্ত্রী নয় চুপ, নয় মুখ্যমন্ত্রীর ইনসেনসিটিভ কমেন্টস, যতবার মেয়েদের ধর্ষণ করা হচ্ছে, লাঞ্ছনা করা হচ্ছে, অপমান করা হচ্ছে, উনি গিয়ে লক্ষ্মীর ভান্ডার একেবারে হাতে ধরিয়ে দিচ্ছেন। মেয়েদের ডিসাইড করতে হবে, পশ্চিমবঙ্গের মানুষকে ঠিক করতে হবে, লক্ষ্মীর ভান্ডার তারা চায় না লক্ষ্মীর সম্মান চায়, তারা কন্যাশ্রী চায় না কন্যা সুরক্ষা চায়, মানুষকে ঠিক করতে হবে। মমতা ব্যানার্জিকে রেজিগনেশন দিতেই হবে। ডক্টর শতরূপা, আমি আপনাকে ধন্যবাদ জানাবো। আমি বিশ্বজিৎ অত্যন্ত সুচিন্তিত মতামত জানাচ্ছিলেন, ডক্টর শতরূপাও জানিয়েছেন, এবং অবশ্যই আমি সৌম্য শুভ্র আপনাকেও বলবো, কিন্তু দুঃখের বিষয় আমার সময় একেবারে শেষ। আমি আপনাদের তিনজনকেই ধন্যবাদ জানাবো, এবং তার সঙ্গে সঙ্গে এটা বলবো যে যারা ভাববেন যে সমস্ত সাংবাদিক নিরপেক্ষ, তারা ভুল ভাবেন। এটা আমার কথা নয়, এটা বিখ্যাত একজন মার্কিন গবেষক তিনি লিখেছেন। কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে, কখনো কখনো এমন কিছু ইস্যু আসে যেখানে সাংবাদিক থাকা অবস্থাতেও নিরপেক্ষ থাকা সম্ভব হয় না। এ প্রসঙ্গে আমরাও নিরপেক্ষ নই, কারণ আমরাও বিচার চাই, বিচার আমরা চাই। কিন্তু প্রশ্ন অনেকগুলো উঠছে, যেই প্রশ্নগুলো ক্রমশ আমাদের ঠেলে দিচ্ছে একটা খাদের দিকে, একটা বিরাট গহ্বর। আমরা নিঠারি মামলা দেখেছি, আপনারা যদি চান আপনারা দেখে নেবেন সেক্টর 36, সেই ছবিতে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে কি করে একজন মানুষ, তাকে স্কেপগোট করা হয়েছে, অর্থাৎ তাকেই একমাত্র কাঠগড়ায় তোলা হয়েছে। আপনারা অনেকে নিশ্চয়ই এখনো মনে সেই স্মৃতি রয়েছে যেখানে অক্সিটাউন মার্ডার কেসে আলিপুর কোর্টের বিচারক কি বলেছিলেন। আপনারা জানেন, অনেকে জানেন কিভাবে শুধুমাত্র সার্কামস্টান্সিয়াল এভিডেন্স এবং বিভিন্নভাবে তদন্তের বিভিন্ন বলা যেতে পারে অবহেলাতে কিভাবে কোন বিচার বা বিচারের সত্যি করা যায় নাকি এই নিয়েও প্রশ্ন উঠেছে। কারণ বিচার বোঝে তদন্ত, কাগজপত্র, সার্কামস্টান্সিয়াল এভিডেন্স, প্রত্যক্ষদর্শী। অনেকের মতে এই মামলাটা ক্রমশ সেই রহস্যময় দিকে এগোচ্ছে। এটা তো ঠিক কথা, মিলছে না তো সব প্রশ্নের উত্তর। একবারের জন্যও কেউ বলবে না যে সঞ্জয় রায় সে এই ঘটনায় অভিযুক্ত নয়। আদালত ঠিক করবেন তিনি দোষী নাকি। কিন্তু আমি আবার আপনাদের বলবো, দরকার হলে সেক্টর 36 দেখুন, দরকার হলে আপনারা এই ধরনের আরও অনেক ওয়েব সিরিজ দেখতে পাবেন যেগুলো সত্য ঘটনার আধারে তৈরি হয়েছে। অনেক সময় তথ্য প্রমাণের অভাবে
অনেক বড় বড় ঘটনায় বড় বড় নাম চাপা পড়ে যায়। আপনারা মনে রাখবেন যে ফরাসি দেশেও এই ধরনের ঘটনা হয়েছে। অমর কথাশিল্পী সাহিত্যিক স্তন্ধাল তার বিখ্যাত উপন্যাস ল রুজ এ ল নোয়ারে দেখিয়েছিল একজনকে একটি জঘন্য অপরাধে প্রত্যেকে ফাঁসিয়ে দিতে চাইছিল। কেউ চাইছিল গিলোটিনে ফেলে দিতে, কেউ চাইছিল তাকে জবাই করতে। আর ঠিক তার মৃত্যুদণ্ড ঘোষণার পর, সে মারা যাওয়ার পর বেরিয়ে আসে গোটা সমাজ আসলে তাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে, আসলে সে নির্দোষ। প্রশ্ন হচ্ছে দোষী নির্দোষী এসবই বিচার করবে আদালত, কিন্তু তদন্ত ঠিকভাবে এগোচ্ছে তো? এত প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরগুলো পাওয়া যাবে তো? এতগুলো ঘটনা, এত মানুষ দেখেছে, সেই ঘটনাগুলো নিয়ে তদন্ত ঠিক এগোচ্ছে তো? মনে রাখবেন, জনতার আদালতে জনতার রায়, এসব কিছুই জনতা দেখছে এবং সেই জন্যে সিবিআইয়ের তদন্তের দিকে আমাদের সবার চোখ। বাংলা জানতে চায়ের সঙ্গে লাইভ ঋতব্রত এখানে শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুক আর প্লাস নিউজে, সবার আগে সবার পাশে।